রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার বেশিরভাগ মালিকই প্রভাবশালী। ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার। সিলেট বিমানবন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধন শিগগিরই। প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানি অনিশ্চয়তা। ঈদ বাজারে জমে উঠেছে দর্জি ও থান কাপড়ের দোকান। মেহেদি সহ নানা প্রসাধনের চাহিদা বেড়েছে কয়েক গুণ। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। দর্শক, অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের 7 বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছে আপিল বিভাগ। এই মুহূর্তে এই বিষয়ে কথা বলছেন তার আইনজীবী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রায়ের বেনিফিট পাবেন, অর্থাৎ আমরা বলতে পারি যে উনি ওই মামলায় নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। বাকিটুকু আমার ফ্রেন্ড বলবেন। হ্যাঁ, পুরো আপনারা জানেন যে 2009 সালের 26শে অক্টোবর এই মামলাটা দুদক দাখিল করে। জনাব তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি একটা ক্রেডিট কার্ড থেকে উনি বিদেশে চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করেছেন। এই অভিযোগের ভিত্তিতেই ওনার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় এবং পরবর্তীতে চার্জশিট হয়। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ট্রায়াল কোর্ট। সেখানে আমেরিকা থেকে এফবিআই এজেন্ট ডেব্রাকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। উনি যদিও নিজেকে এক্সপার্ট সাক্ষী দাবি করেছেন, কিন্তু উনি বলেন নাই কোথাও যে জনাব তারেক রহমান বা গিয়াসউদ্দিন আল মামুন মানি লন্ডারিং সাথে জড়িত ছিল। এবং ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে 13 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৎকালীন দুদক, এই ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, ওনারা হাইকোর্ট ডিভিশনে অ্যাপিল করে এবং অ্যাপিলে গিয়ে এই মামলার শুনানি হয় এবং 130 পৃষ্ঠার যে বিশাল জাজমেন্ট হাইকোর্ট ডিভিশন দেয়, সেটা মূলত ছিল একটা একাডেমিক জাজমেন্ট। এটা আমরা মনে করছি যে জনাব তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য আইদার কোথাও থেকে ইম্পোর্ট করা হয়েছে অথবা কোনো ভেস্টেড কোয়ার্টারের ইনস্টান্সে এই 130 পৃষ্ঠার জাজমেন্ট লেখা হয়েছিল তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য। তারই হিসাবে তাকে 7 বছরের সাজা দেওয়া হয় এবং 20 কোটি টাকা ফাইন করা হয়। 20 কোটি টাকা ফাইন করা হয় এবং তৎপরবর্তীতে জনাব কন্টেস্টিং অ্যাপিলেন্ট জনাব গিয়াসউদ্দিন আল মামুন এই লিভ টু অ্যাপিল দায়ের করেন। এই লিভ টু অ্যাপিলের উপরে বিস্তারিত শুনানি হয় অ্যাপিল বিভাগে লিভ গ্রান্টিং এর সময়। তখন শুনানি আনতে হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন দেখতে পান যে এই মামলায় কোনো সাবস্টেন্স নাই। এই দুদক যে মামলাটা করেছে, এই মামলাটা দুদকের করার কোনো অথরিটি নাই এবং আইনগতভাবে এবং অচল। 2002 সালের একটা রিপিল্ড আইনে এই মামলাটা করা হয়েছিল এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগই নাই। ক্রেডিট কার্ড এর মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা। যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে যখন তারেক রহমান সাহেব এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্টে, তখন সেই বিচারককে ওই অবস্থায় দেশ ত্যাগ করতে হয়েছিল। সুতরাং সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল, সেই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি। আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। মূল অভিযোগ ছিল, হাইকোর্ট রায় দেওয়ার সময় বলেছিল যে জনাব তারেক রহমানের নামে সিঙ্গাপুরের সিটি ব্যাংক থেকে একটা ভিসা সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে। এই ক্রেডিট কার্ড দিয়ে উনি একটা বিমানের টিকিট কেটেছেন এবং কিছু চিকিৎসার টাকা খরচ করেছেন। সুতরাং এটা মানি লন্ডারিং পর্যায়ে পড়ে। এটা ইজ অলদো এটা মানি লন্ডারিং অ্যাক্টের 3 যে বিধান আছে বা 13 যে বিধান আছে, সেই বিধানের মধ্যে পড়ে না। মোটামুটি বলতে পারেন যে গায়ের জোর করে একটা সাজা তারেক রহমানকে দেওয়া হয়েছে। ঠিক আছে, জি হ্যাঁ, আমরা এই মামলাটিতে ট্রায়াল কোর্টে আমরা যখন করেছিলাম,
2014 সনে নির্বাচনকে কেন্দ্র করে তখনকার সরকার একতরফা পাতানো নির্বাচন করবে এই লক্ষ্যকে সামনে রেখে 2013 সনে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় জননেতা, সারা দেশব্যাপী তার এই জনপ্রিয়তার কারণে রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণের লক্ষ্যে 2013 সনে যখন উনাকে খালাস দেওয়া হয়েছিল, তখন সেই বিচারককে ভবিষ্যৎ যারা বিচার করবে যেন সরকারের আজ্ঞাবহ হয়ে বিচার কার্যক্রম পরিচালনা। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের হাইকোর্টের দেওয়া 7 বছরের রায় বাতিল করেছে আপিল বিভাগ। আর সেই বিষয়ে কথা বলছিলেন তাদের আইনজীবীরা সবশেষ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে। ঢাকার সড়কে এই মুহূর্তে যেই সমস্ত কথাগুলো চলছে, বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, হঠাৎ করে একটি দেশকে আদর্শ দেশ বানানো সম্ভব নয়। বহু বছর ধরে চলে আসা বিষয়গুলো থেকে বের হতে সময় লাগবে। আইনের শাসন প্রতিষ্ঠার কাজ করছে তার সরকার। তিনি আরও জানান, ছাত্রদের ওপরে শেখ হাসিনার নৃশংস হত্যাযজ্ঞের বিচারের দাবিতে রাস্তায় বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। দেশের অর্থনীতিতে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার সড়কে যে ব্যাটারি চালিত রিকশা চলে তার 80% মালিক সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। এই ব্যবসায় যুক্ত পুলিশ, শিক্ষক থেকে শুরু করে অনেকেই। সড়কে অবৈধ হলেও নিম্নবিত্ত মানুষের জীবিকার সহজ পথ তৈরি করে। আর সেই তৈরি করা সহজ পথকে লাগাম টানা এখন হয়ে পড়েছে অনেকটাই অসম্ভব। যদিও সরকার এই বিষয়ে নীতিমালা তৈরির কাজ শুরু করেছে। আর এই নিয়ে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন গালিব ইবনে রিয়াজ। বৈধ অবৈধ বলে কোনো কথা না, ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার এখন রাজত্ব। গত বছরের নভেম্বরে হাইকোর্টের রায়ের স্থিতি অবস্থার পর এখন তাদের যেন স্বর্গরাজ্য। অনেকটা হুট করেই ঢাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কেও ব্যাটারি চালিত রিকশার রাজত্বের পেছনে কি এমন আছে? এমনকি রিকশার গ্যারেজে গিয়ে দেখা যায় নতুন রিকশা আর পুরনো রিকশার মেরামতের ব্যস্ততা বেড়েছে আগের থেকে বহু গুণে। দিনে ডেলি একটা করে হইতো, তখন ডেলি 2-3টা করে বানানো। সুপারভাইজারি বেতন করে পাইছি আপনার কত 18,000 টাকা বেতন পাইছিলাম, এখন জমা যে 2700 টাকা পাই, সংসারটা চলতেছে, রেন্ট করতে হইতেছে না। শুধু কি চালকেরই লাভ? এই ব্যবসায় সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত। একটা পুলিশ 2টা গাড়ি কিনা ভাড়া দিতেছে, আর বাজারের টাকা চলতেছে ওটা দিয়া, এরকম কিছু। আবার একটা মনে করেন সরকারি লোক 2-3টা গাড়ি কিনা এরকম ভাড়া দিতেছে। আগে এত গাড়ি ছিল না তো এখানে। বিল্ডিং এলারও মনে করেন এরকম মানে ইনভেস্ট করে গাড়ি 4-5টা কিনা ভাড়া দিতেছে। 3 চাকার এই যানে মন্থর ঢাকা আরও মন্থর। দ্রুতগতির বাস, প্রাইভেট কারকে চলতে হচ্ছে ধীর গতিতে। রাস্তাঘাটে বের হয়ে পড়তে হচ্ছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। উল্টে যাচ্ছ কেন? উনি বলতেছে যে আমি এখানে যামু, তারপর ওরা বলতেছে যে আমি জামুই, পারলে কি করবে? যেখানে সেখানে ব্রেক করে, হুট করে কোনো সিঙ্গেল না কিছু না, হুট করে ব্রেক, কোনো কিছু না। এর বেলায় আমার সাথে বাইতুল মোকাররম থেকে বাইরে যেতেছে লাগিয়ে যায়, একটু লেগে আমি হার্ট ব্রেক না করলে লেগে যায়। ওরা শহরে চালার মতো নেই, চুরি করছে যে ও অটো চালায়, ডাকাতি করছে যে অটো চালায়। সিঙ্গেলের মতো ঠিক মতন দিতে পারে না, না দেখে ডাইনে ঢুকা দেয়, বামে ঢুকা দেয়। আমাদের যেমন যোগ্যতা আছে, লাইসেন্স, ড্রাইভারের যোগ্যতা, গাড়ির যোগ্যতা, সব যোগ্যতা আছে, অটো রিক্সার যোগ্যতা আছে, কোনো কিছু যোগ্যতা নাই। দিন দিন এই যে মানুষের কাপড়, বোরকা, এগুলো পেঁচিয়ে মানুষ দিনকে দিন অ্যাক্সিডেন্ট বাড়ছে। হরহামেশাই ব্যাটারি চালিত রিকশা উঠে যাচ্ছে ফ্লাইওভারে, ঘটছে দুর্ঘটনা। নিচে তো জ্যাম, এই কারণে ঢালে নামবে, তো এই কারণে আসলাম। আমরা তো সব জায়গায় চালাতে পারছি, এই কারণে আসলাম। ব্যাটারি রিকশার লাগাম টানতে সরকার নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে, দেয়া হবে রেজিস্ট্রেশন। অটোরিকশা চালক মালিক যারা রয়েছেন তাদের সাথে বারবার বৈঠক করেছি এবং এই সংক্রান্তে একটা নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই ক্ষেত্রে অটোরিকশার মালিকানা এবং চালক এই সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা প্রণয়নের প্রক্রিয়া চলছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এক ব্যক্তি একাধিক অটোরিকশার মালিক হতে পারবেন না, এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা নীতি যে যিনি মালিক তিনি চালক। কিন্তু এমন সিদ্ধান্তে চালকরা কি বলছেন? আমার টাকা নাই, পয়সা নাই, কিভাবে একটা 50-60 হাজার টাকা একটা গাড়ি নেব? কথা বুঝেন নাই? কারণ গ্যারেজের মালিকের গাড়ি আছে, এদের ভাড়া চালাই আমরা।
ব্যাটারি চালিত রিকশা ব্যবহারে যাত্রীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। অ্যাকচুয়ালি পায়েরটাই বেশি ভালো, অটোতে চলতেছি কারণ এখন সময় ব্যাপার স্যাপার আছে, তাড়াতাড়ি যাওয়া আসা যা অটো দিয়ে রিস্কি একটা কাজ করে, বাট এটাকে যদি সেফলি চালানো যায়, যেমন এই অটোতে নাই, বাট অনেক অটোতে এখন ইন্ডিকেটর থাকে। এমনিতে আমি দূরের জন্য অটো প্রেফারই করি। যে ব্যবসায় সমাজের প্রভাবশালীদের চোখ পড়েছে বাস্তবতার সাথে নীতিমালার বিস্তর ফারাক, তাহলে কি ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার শৃঙ্খলা ফেরানো সহজ হবে? গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘর ও দোকান। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। রাত ৪টা ৩৬ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর, দোকান সহ ২টি দূরপাল্লার বাসও। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কেউ হতাহত না হলেও দোকান ও বস্তিতে পুড়ে যায় বিপুল সংখ্যক মালামাল। রান্নার গ্যাস থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক সন্দেহ প্রকাশ করছেন প্রত্যক্ষদর্শীরা। তরকারি ভাত নেনেছি পর্বতে খামু, কিছু নাই। আর হান্ডি পাতিলে কড়াই মরাই টাকা পয়সা ভিক্ষা করে করে ডুবাইছি। আমি ভিক্ষা করে আমার কিছু নাই। সবাই জাগেন, আগুন যে লাগছে ঘরের পিছনে। তারপরে মনে করেন আমি এই কথা বলতে বলতে আমার ঘরের তালা খুলতে খুলতে মানে আমার পুরা ঘরের সব জ্বলে গেছে। বিছনার তলে ৯ লক্ষ টাকা আমরা দীর্ঘ ৬ দিন আগে টাকা তুলে নিয়েছি। জোপুরা জায়গা বাইনা করছি, দলিল করতে যাবো। আমার ফ্রিজ কিছুই নেই, সব জ্বলে গেছে, কিছু পাই আমি খুঁজিও নেই। চারিদিকে যেভাবে টিন শেড বিল্ডিং এবং উত্তর সাইডে দেখবেন বিশেষ করে বস্তিরই একটা বিশাল অংশ, এবং আমাদের লোকজন আসার পর কাজ শুরু করে এবং চারিদিক থেকে আমরা অ্যাটাক করি আগুনকে, যার ফলে আগুনটা ছড়াতে পারে না। রাজধানীতে ফুটপাত ও রাস্তাকে ঘর বানানো মানুষের সংখ্যা একেবারেই কম নয়। তাই রমজানে ছিন্নমূল মানুষের জন্য সেহরির আয়োজন করেছেন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। গভীর এই রাতে রাস্তার মোড়েই চলে সেহরির আয়োজন। একসঙ্গে সেহরি করতে পেরে খুশি সবাই, বিশেষ করে শিশুরা আনন্দে মেতে ওঠেন সকলে একসাথে। শহরের বিভিন্ন স্থানে এমন আয়োজন চোখে পড়ে। আয়োজকরা বলছেন রমজান জুড়েই চলবে এমন উদ্যোগ। বিস্তারিত শাহাদাত আবরুর প্রতিবেদনে। আসমান যাদের কাছে ছাদ, পৃথিবীটা যাদের কাছে বাড়ি, এ শহরের ফুটপাত যাদের ঠিকানা, তাদের মধ্যরাতে খোঁজ কে রাখে? সেহরির সময় কাসিদার সুরে যখন ভারী হয়ে ওঠে পাড়া মহল্লা, সেহরি করতে ব্যস্ত এই নগর জীবন, তখন ছিন্নমূল মানুষও জমায়েত হয় এমন রাস্তায়। তাদের জন্য সেহরির ব্যবস্থা করেছে নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। ক্র্যাচে ভর দিয়ে সেহরি করতে এসেছেন কিশোর নোমান, এসেছে রিকশায় ঘর বাঁধা সবুজ মিয়াও। তৃপ্তি নিয়ে খাচ্ছেন রাতের শিফটে কাজ করতে আসা মোবারক হোসেন। একসাথে সেহরি করতে পেরেও খুশি তারা। বলছেন এমন আয়োজন রোজান মাসকে আরো সুন্দর করে তোলে। রাস্তায় থাকে রিকশাওয়ালারা, অনেক গরিব দুঃখী মানুষ ফুটপাতে থাকে, এরাও তো বাসার থেকে আসছে এখানে খাওয়ার জন্য। দেখছি যেহেতু গরিব অসহায় মানুষ দেখা গেল তাদের বাসাও নাই, খানা দানা পাক করে খাবারের ব্যবস্থা নাই, তাদের জন্য খুবই সুবিধা হয়েছে। এরা সেহরি খেয়ে আর রোজাটা থাকতে পারবো। সেহরিতে সব শিশুদের উচ্ছ্বাস যেন একটু বেশি। এখানেও তার ব্যতিক্রম নয়, চলছে খুনসুটি, সাথে খাওয়া দাওয়া। সবাই এখানে আসে, আমরা তো জায়গায় জায়গায় একা একা তো খাই না, সবাই এখানে আইসা খায়। সবাই আমরা যারা গরিব আছি তারা এখানে আইসা খাই, তো সবাই ভালো লাগে না। শহরের বিভিন্ন অলিগলি ঘুরে চোখে পড়ে এমন দৃশ্য। আয়োজকরা বলছেন অনেক দূর থেকেও অনেকেই এসেছেন সেহরি করতে। মিনিমাম ৮০-৯০ জন একসাথে এক সিরিয়ালে বসে বসে খেতে পারে। তো তাদের খাওয়ার সময় যে আনন্দ, তাদের যে হাসি মুখটাই আসলে আমাদের ছেলের জন্য সবচেয়ে বড় পাওয়ার। প্রতিষ্ঠান থেকে যে এত সুন্দর একটা কাজ করছে, এটা আমরা নিজেদেরকে প্রাউডফুল মনে করি। কারণ এখানে হচ্ছে গিয়ে দেখেন, আমাদের সেলাই থেকে যারা যত বেশি প্রোডাক্ট পারচেস করবে, তাদের থেকে কিন্তু আমাদের এই সুবিধাবঞ্চিত মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্টটা করা। এমন উদ্যোগ যেন রোজার মাসকে আরও মহিমান্বিত করেছে, এনে দিয়েছে ধনী গরিব সবার মুখে হাসি। এখানে ছিন্নমূল মানুষের সেহরির গল্পটা যেন এমনই।
এখানে যেমন একটি প্রতিষ্ঠান সেলাই তাদের লভ্যাংশের টাকা দিয়ে এখানে সেহরি করাচ্ছেন, তেমনি নানা জায়গায় ঢাকা শহরের নানা অলিগলি ঘুরে আমরা দেখেছি নানা ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্যোগে যারা ছিন্নমূল মানুষ আছে তাদের সেহরির সঙ্গী হচ্ছেন। শাহাদাত অবশ্য এখন ঢাকা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে পণ্য রপ্তানি করতে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক কার্গো টার্মিনাল। বহু কাঙ্ক্ষিত সেই কার্গো টার্মিনাল চালু হবে 2-1 মাসের মধ্যেই। তবে সিলেট অনুমোদিত ওয়্যারহাউসে এই কার্গো হাউসের প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানি নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। বাকিরা জানাচ্ছেন গুলজার আহমেদ। সিলেট বিভাগ জুড়েই নানান জাতের সবজি ও সাইট্রাস জাতীয় ফলের উৎপাদন ব্যাপক। স্থানীয় বাজারের পাশাপাশি এসবের চাহিদা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালিদের কাছে। এছাড়া দেশীয় কুটির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনাল না থাকায় এতদিন রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসব পণ্য বিদেশে রপ্তানি করতেন ব্যবসায়ীরা, যাতে সময় ও বাড়তি ব্যয়ের বোঝা চাপ ছিল রপ্তানিকারকদের উপর। এ কারণে দীর্ঘদিন ধরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে সিলেটে নির্মাণ করা হয়েছে কার্গো টার্মিনাল। প্রায় ১০০ টন পণ্য ধারণ ক্ষমতা, অত্যাধুনিক কার্গো কমপ্লেক্সের কাজও প্রায় শেষ। বসানো হয়েছে এক্সক্লুসিভ ডেডিকেশন সিস্টেম স্ক্যানার মেশিনও। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই এই কার্গো টার্মিনাল উদ্বোধনের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকা থেকে শুধু আমাদের সব কার্গোগুলো চায়, তো ঢাকার উপরে লোড বেশি পড়ে, চাপ বেশি পড়ে। তো আমরা যদি সিলেটের থেকে একটা শুরু করতে পারি তাহলে আমাদের চাপ কমে যাবে এবং এই এরিয়ার যত লোড আছে আমরা পাঠাতে পারবো। প্লাস আমাদের জানেন যে আমাদের কৃষি পণ্যের ব্যাপারে একটা আছে, আমরা যেগুলো পাঠাতে পারছি না। এই পরিকল্পনায় আমরা এগিয়ে যাই এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আছি। এই মাসের শেষের দিকে, না হলে সামনের মাসের ফার্স্ট উইকে আমাদের অপারেশন শুরু হবে। কার্গো কমপ্লেক্স নির্মাণ করা হলেও এখনও গড়ে ওঠেনি প্যাকেজিং ব্যবস্থা। ফলে রপ্তানি নিয়ে কিছুটা সন্দিহান স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন, প্যাকেজিং ব্যবস্থা না থাকলে সিলেট থেকে পণ্য রপ্তানি করতে সময় ও খরচের পরিমাণ বাড়বে। খাদ্যদ্রব্যের ব্যাপারে ল্যাব থাকতে হবে, পরীক্ষা করে এইটাকে কতদিন ভালো থাকবে, প্যাকেজিং সিস্টেম করা, এইগুলা যদি না থাকে, এখানে যদি প্যাকেজিং সিস্টেম চালু না করা হয় তাহলে রপ্তানি করা কঠিন হবে। আচ্ছা, অন্য জায়গা থেকে যেমন ঢাকার যে ল্যাব আছে, ল্যাব থেকে হয়তো সিলেট আনিয়ে ওইটাকে রপ্তানি করার ব্যবস্থা করতে পারে সরকার, কিন্তু রপ্তানিকারকরা ঢাকার থেকে সিলেট পর্যন্ত যে ক্যারিং চার্জ, অতিরিক্ত ওদের উপরে যে টাকাটা পড়বে, এর ধরুন কেউ রপ্তানি করতে চাইবে না। যেহেতু ওয়্যার হাউস রেডি এবং সময় এসেছে এবং এইটার যে একটা চাহিদাও আছে, তাহলে পণ্য অন্ততপক্ষে পরিবহনটা যদি আরম্ভ করা হয় তাহলে ওয়্যার হাউসটা অ্যাক্টিভ হবে, আমাদের ব্যবসায়ীদের কাজ করতে সুবিধা হবে এবং পাশাপাশি অনতিবিলম্বে যাতে প্যাকেজিং সিস্টেমটা যাতে চালু হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, কৃষিপণ্য রপ্তানি করে ব্যবসায়ীরা যেন সুফল পান সে বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে। প্যাকিং হাউসের বিষয়টা আসলে কৃষি মন্ত্রণালয়ের, তারা দেখছেন বিষয়টা। প্যাকিং হাউসের মাধ্যমে শুধুমাত্র কৃষিপণ্য ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউকেতে পাঠানোর ক্ষেত্রে সুবিধা হবে, এছাড়া অন্য সব জায়গায় প্রেরণের কিন্তু সুবিধা আমাদের আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্যাকেজিং হাউস তৈরি হলে সিলেট থেকে বছরে অন্তত ২৫০ কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করা সম্ভব, যা এখন শূন্যের কোঠায়। গুলজার আহমেদ, এখন সিলেট। ঈদ এলেই যেন ফিরে আসে নতুন কাপড়ের ঘ্রাণ। আর এই ঈদকে সামনে রেখে বরিশালে জমে উঠেছে দর্জি ও থান কাপড়ের দোকানগুলো। বেড়েছে ক্রেতাদের ভিড়, আর সেই কারণেই পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। তবে এবার কাপড়ের দাম ও মজুরি বেড়েছে বলে জানান ক্রেতারা। ঈদ বাজার নিয়ে মাহমুদুর নবীর ক্যামেরায় ফেরদৌস সোহাগের প্রতিবেদনে বিস্তারিত। বরিশালে এখন জমজমাট দর্জি দোকান, সেলাই মেশিনের শব্দ আর কাটাকাটির ব্যস্ততায় দর্জিরা কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ দিচ্ছেন সুতোয় কারুকাজ। শবে বরাতের পর থেকেই নগরীতে ধীরে ধীরে বাড়তে থাকে পোশাক তৈরির চাপ। ঈদ উপলক্ষে দর্জির দোকানগুলো ২০ থেকে ২২ রমজান পর্যন্ত অর্ডার নেবে বলে জানালেন মালিকরা। লেহেঙ্গা সেট, স্কার্ট সেট, তারপর বাচ্চাদের ফ্রক, কুচি ফ্রক, এইসব বিভিন্ন সব কিছুই মিলেই দিলেই ভালো। গতবার তো কম ছিল, এবার একটু বেশি। এখন এবার তো প্রথম সবেরাত থেকেই আপনার কাজটা শুরু হয়েছে আমাদের।
সকাল থেকে রাত পর্যন্ত চলা এই ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে জমে উঠেছে থান কাপড়ের বাজারও। বরিশালের কাঠপট্টি ও চকবাজার এলাকায় এখন ভিড় বেশি নারী ক্রেতাদের। দোকানিরা বলছেন, দেশি বিদেশি নানা ধরনের কাপড় থাকলেও বিদেশি কাপড়ের দাম এবার বেশি বলে জানান ক্রেতারা। গেছে বছর যেটা 300 টাকা নিচে গছ ওইটা আজকে 400 টাকা করে। দোকানিরা বলতেছে তারা কিনতেছে বেশি দামে, এখন আমাদের কাছ থেকে তো একটু বেশি নিবেই। 30-40 টাকা এরকম গজপতির দাম বেশি সবকিছুরই। থরে থরে সাজানো নানা রং ও ডিজাইনের কাপড়, সুতি, বিনে সুতি, ছাপা, একরঙা, কাতান, সিল্ক, জর্জেট সহ রয়েছে বিভিন্ন ধরনের কাপড়। ভারত থেকে কাপড় না আসায় চীন থেকে আমদানি করা কাপড় এবার বেশি দেখা যাচ্ছে। ফলে কিছু কিছু কাপড়ের দাম 20 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। গতবার ছিল শুধু নেটের মধ্যে, এবার আসছে আপনার অর্গানজা আসছে, টিস্যু আসছে, ভালো মানের আমদানি জর্জেট আসছে। ডলারের দাম যেহেতু এবার অনেক বৃদ্ধি, সেই জন্য মালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু তুলনামূলক অতটা না। ইন্ডিয়ান মাল তো এখন একটু কম ঢোকে, যার জন্য দামটা একটু বেশি, অনেক বেশি তা না, কিছুটা বেশি। গত ঈদের চেয়ে এবার ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো বলে জানান বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি। এবার জিনিসপত্র স্বাচ্ছন্দ্যে মানুষ ক্রয় করতে পারতেছে। তখন তো একটা রাজনৈতিক অস্থিরতা ছিল, এইবার সেই রকম রাজনৈতিক অস্থিরতা নাই। আইন শৃঙ্খলা মোটামুটি জনগণের পক্ষে। যদি সরকার সহযোগিতা করে, প্রশাসন সহযোগিতা করে, তাহলে ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারবে। বরিশালে 2 শতাধিক থান কাপড়ের দোকান ও 4 শতাধিক দর্জির দোকানে কাজ করেন প্রায় 6000 শ্রমিক। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। দর্শক দেখছিলেন যে বরিশালে দর্জি ও থান কাপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে। আসলে ঈদ যতটা সামনে এগিয়ে আসবে ততটাই আসলে এই ভিড়টা বাড়তে থাকবে। শুধুই কি জামা কাপড়, সাথে তো দরকার হয় প্রসাধনী। এই যেমন ধরুন টাঙ্গাইলে দিন দিন বাড়ছে দেশীয় প্রসাধনীর বাজার। এই সময় মেহেদি সহ নানা প্রসাধনীর চাহিদা বেড়েছে কয়েক গুণ। আর ক্রেতারা বলছেন আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী কিনছেন তারা। ব্যবসায়ীরা বলছেন ঈদে প্রসাধনী থেকেই শুধুমাত্র জেলায় ব্যবসা হবে 12 কোটি টাকার মতো। কাউসার আহমেদের তথ্য, ছবিতে দেখবেন বিস্তারিত। ঈদে কেবল নতুন পোশাক নয়, 2 হাত মেহেদিতে রাঙিয়ে নিতে বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। সঙ্গে পছন্দের প্রসাধনীর ব্যবহার আর উপটানে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া তো আছেই। প্রকৃতি আর পরিবেশের কারণে গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই এবারে হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিতে চাইছেন তরুণীরা। ঈদ উপলক্ষে কালার কসমেটিক্স আর স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো বেশি যায়। একদিকে বিদেশি প্রসাধনীর মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্মত নানান দেশীয় পণ্য। এতে করে বাড়ছে ক্রেতা চাহিদা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেল পলিশ, কাজল, আইলাইনার আর গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রঙের লিপস্টিক কিনছেন নারীরা। 10,000 পরে থেকে পুরা ধুমধাম বেচাকেনা হয়ে যাবে। মমতাজের চলে, মেহেদি চলে, মমতাজ স্কার্ফ, মেসেজ, তেল আছে, মাথার তেল, এগুলো চলে। ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবারে প্রসাধনীর দাম কিছুটা বাড়তি, আর রমজানের শুরুর দিকে হওয়ায় ক্রেতাদের ভিড়ও কিছুটা কম। তবে রমজানের শেষের দিকে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলছেন তারা। আর ব্যবসায়ী নেতারা বলছেন আসন্ন ঈদে জেলায় প্রসাধনী বিক্রি হবে 12 কোটি টাকার। টাঙ্গাইলে অন্তত 6 থেকে 700 দোকান রয়েছে কসমেটিক্সে। তো ব্যবসায়ীদের আশাবাদ এবার যে তারা অন্তত 10 থেকে 12 কোটি টাকার বিক্রি হবে বলে মনে করছেন। গত বছর ঈদে টাঙ্গাইলে 7 কোটি টাকার প্রসাধনীর বিক্রি হয়েছিল। এখন টাঙ্গাইল। দর্শক, পঞ্চগড়ে জেলা পরিষদ মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে চলছে ভাড়া বাণিজ্য। নিয়ম নীতির কোনো তোয়াক্কা না করেই অনেকেই দখল করেছেন একাধিক দোকান, যেখানে 2 দশক ধরে দোকান প্রতি ভাড়া রয়েছে সর্বোচ্চ 855 টাকা। অথচ লিজ নেওয়া মালিকেরা দোকান থেকে প্রতি মাসে 22,000 টাকা পর্যন্ত ভাড়া নিয়েছেন। আর এতে করে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে জেলা পরিষদ। লুৎফর রহমানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 2004 সালে পঞ্চগড় জেলা শহরে নির্মাণ করা হয় জেলা পরিষদ মার্কেট। মার্কেটের মোট দোকান ছিল 75টি। তখন স্থানীয় প্রভাবশালীরা দোকানগুলো লিজ দিয়ে অন্য ব্যক্তিদের ভাড়া দিয়েছেন। দোকানের অবস্থান অনুযায়ী জেলা পরিষদের নির্ধারিত ভাড়া মাত্র 684 টাকা থেকে সর্বোচ্চ 855 টাকা।
কিন্তু লিজ নেয়া দোকান মালিকরা 2 থেকে 5 লাখ টাকা পর্যন্ত জামানত নিয়েছেন। এমনকি প্রতি মাসে ভাড়া আদায় করছেন সর্বোচ্চ 22,000 টাকা পর্যন্ত। নিয়ম বহির্ভূতভাবে হাত বদল করে ভাড়া বাণিজ্য চলছে 21 বছর ধরে। শুরু থেকেই স্থানীয় প্রভাবশালীদের প্রভাবে ভাড়া বৃদ্ধি করা হয়নি, অথচ ভাড়া নেওয়া দোকানদারদের অনেকেই জানেন না দোকানের মূল ভাড়া কত। আমরা তো সরকারি ভাড়া জানি না, আমরা যে মালিকের কাছ থেকে ভাড়া নিচ্ছি আমরা ওই মালিককে ভাড়া দিই। 2 বছরের জন্য ডিট করে নিচ্ছি এটা। হ্যাঁ, মাসিক প্রতি মাসের 5 তারিখ দিয়ে আমাদের এটা দিতে হয়, ভাড়াটা 6,000 টাকা গুনে দিতে হয়। আমার দোকানে জামানত দেওয়া আছে 5 লক্ষ টাকা। আপনার দোকানের ভাড়া বর্তমানে আমি 22,000 টাকা দিই। এমন অনিয়মের ফলে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভের। যারা বর্তমানে দোকান ভাড়া নিয়েছেন তাদের অনুকূলেই নতুনভাবে দোকান লিজ দেওয়ার দাবি তাদের। সেই সাথে বাজারের অন্যান্য দোকানের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া মূল্যায়ন চান তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিকরা। যে লিজ নিচ্ছে কেউ এখানে দোকান করে না, সবাই দোকান 1 হাত থেকে 2 হাত, 2 হাত থেকে 3 হাত এরকম হইতে হইতে এই ভাড়াগুলা হয়ে যাচ্ছে আপনার 8,000, 8,500, 10,000 এরকম ভাড়া পাচ্ছে। অগ্রিম ভাড়া লে থেকে জামানত বেশি লে থেকে অতিরিক্ত মানুষের একটা মুনাফা এক দোকান কাছে 15 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ নিচে কারো কাছে লেনি। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কিন্তু 2005 সাল থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই দরপত্র আহ্বান করা হয় এবং প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এই দোকানগুলো বিভিন্ন জন বরাদ্দ গ্রহণ করে থাকেন। সম্প্রতি জেলা পরিষদের প্রশাসকের কঠোর পদক্ষেপে প্রায় 18 লাখ টাকার বকেয়া ভাড়া উঠে আসে। দোকানের নতুন ভাড়া ঠিক করতে গঠন করা হয়েছে কমিটি। জেলা পরিষদের দোকান থেকে দ্রুত ভালো আয়ের আশা তাদের। আমরা যাদেরকে লিজ দিয়েছি তারাই প্রকৃতপক্ষে লিজে আছেন কিনা বা এখানে মধ্যস্বত্বভোগী আছেন কিনা, আমাদের এই কমিটি 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে প্রতিবেদন দেবে। এই প্রতিবেদন পেলে পরে প্রতিবেদন আলোকে আমরা নতুন করে ভাড়া নির্ধারণ করি। আমরা প্রকৃত অর্থে যারা এখানে বন্ধকলে আছেন বা এখানে পরিচালনা করছেন তাদেরকে আমরা লিজ দেওয়ার ব্যবস্থা করব। গত 2 দশকে অব্যবস্থাপনা আর দায়িত্বহীনতায় জেলা পরিষদ মার্কেট থেকে অন্তত 20 কোটি টাকার আয় বঞ্চিত হয়েছে জেলা পরিষদ। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। দর্শক, রমজান উপলক্ষে রাঙামাটি শহরের 5টি পয়েন্টে ট্রাক সেল শুরু হয়েছে। এ নিয়ে আরও জানাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানতে চাই আপনার কাছে যে প্রতিদিন ঠিক এই যে ট্রাকে করে পণ্য বিক্রি করার মাধ্যমে কতজন মানুষ আসলে এই সুবিধাটা নিতে পারবেন এবং তাদের সাশ্রয় কত টাকা হবে এই রমজানকে কেন্দ্র করে? অনেক আপনি জানেন যে গতকাল থেকে মাহে রমজান উপলক্ষে রাঙ্গামাটিতে টিসিবির বিশেষ ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে আগামী 22শে মার্চ পর্যন্ত। এই দীর্ঘ এই সময়ে যে সুবিধাভোগীরা, বিশেষ করে স্বল্প আয়ের মধ্যম আয়ের যে মানুষেরা রয়েছেন, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য খুব উপকারে আসবে বলে তারা নিজেরাই বলছেন। আমি সকাল থেকে দেখেছি রাঙ্গামাটি সরকারি কলেজে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আজকে 5টি পয়েন্টে মূলত এই ট্রাক সেল কার্যক্রম চলছে। এর মধ্যে রাঙ্গামাটি শহরের শাহ স্কুল মাঠ, রাঙ্গামাটি পাবলিক কলেজ মাঠ এবং আসাম বস্তির মিলন বিহার। একই সঙ্গে আমি যেখানে দাঁড়িয়েছি রাঙ্গামাটি সরকারি কলেজ এবং আমার পাশেই আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি সহজর ভবন এলাকা। এই 5টি পয়েন্টে মূলত সেই বলা চলে যে সূর্য ওঠার পর থেকে মানুষজনের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আমার পিছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাপক মানুষের উপস্থিতি রাঙ্গামাটি সরকারি কলেজের এই পয়েন্টটিতে। প্রতিদিন অন্তত প্রতিটি পয়েন্টে 400 জন মানুষ এই সুবিধাটুকু পাবেন। প্রতিটি প্যাকেজে রয়েছে 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি এবং 1 কেজি ছোলা এবং 2 লিটার সয়াবিন তেল, যেটি মাত্র 450 টাকা দিয়ে এই প্যাকেজের আওতাভুক্ত এই পণ্যগুলো পাচ্ছেন ক্রেতারা। আমি কথা বলেছিলাম এখানকার যে দায়িত্বপ্রাপ্ত যে ট্যাগ অফিসার আছেন, তিনি যেটা বলছেন যে সকাল থেকে মানুষজন উপস্থিত থাকলে শান্তিপূর্ণভাবেই তারা নিতে পারছেন। আশায় এই প্রতিটি পয়েন্টে পুলিশের উপস্থিতিও রয়েছে, যে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি যেন না হয়। আমরা কথা বলেছিলাম যারা এই ধরনের পণ্য নিয়েছেন এমন কয়েকজন সুবিধাভোগীর কাছে, তারা যেটি বলছেন যে এই 400 জন মানুষ যে পাচ্ছেন, কিন্তু মানুষের সংখ্যা অনেক বেশি। আপনি জানেন যে রাঙ্গামাটিতে অন্তত কাছাকাছি 1.5 লাখ মানুষের বসবাস। এখানে প্রতিদিন
5টি পয়েন্টে দেওয়া হচ্ছে তা খুবই কম, এবং সেটি সংখ্যা যদি আরো বাড়ানো যায় পয়েন্টের সংখ্যা, এবং একই সঙ্গে অন্তত প্রতিদিন 1000 মানুষকে যদি এই সুবিধার আওতায় আনা নেওয়া যায়, সেটি আসলে তারা দাবি করেছেন। রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অনেক দর্শক, মেহেরপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে গমের আবাদ হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় গম আবাদে ঝুঁকছেন কৃষকরা। হুইট ব্লাস্ট রোগ প্রতিরোধে চাষ করছেন বাড়ি 32 ও বাড়ি 33 জাতের গম। বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ আল মুন্না। মেহেরপুরের মাঠে মাঠে দোল খাচ্ছে গমের সোনালি শীষ। অনুকূল আবহাওয়ায় এবছর ফলনও হয়েছে ভালো। তবে কৃষকের মনে ভর করেছে গমের ব্লাস্ট রোগ আতঙ্ক। কারণ টানা 5 বছর গমের এই রোগে লোকসান গুনতে হয়েছে। তাই হুইট ব্লাস্ট রোগ প্রতিরোধী বাড়ি 30 ও বাড়ি 33 জাতের গম আবাদ করেছেন তারা, যা ঘিরে স্বপ্ন দেখছে কৃষক। বিঘাপতি 15 মনের বেশি উৎপাদনের আশা। বৃষ্টি হলে গমের ক্ষতি, আর বৃষ্টি যদি না হয় তাহলে আমাদের ভালো। বিঘাপতি আপনার 20 মন ফলন হয়, আর যদি আবহাওয়া খারাপ হয় তাহলে দেখায় যে 10 মন 5 মনও হয়। ঠিক আছে, তো বর্তমান যে অবস্থা দেখছি বা মাঠের এখন খুবই ভালো। বাড়ি 32-33 গম আমরা আবাদ করছি, গমটা ভালোই আছে। এখন আমরা খুব টেনশনে থাকি এই রোগটার জন্য, বুঝছেন। এই রোগটা যদি থেকে আমরা মুক্ত পাই তাহলে আমরা ভালো থাকবো। এবছরের গমের পরিস্থিতিটা ভালোই আছে, তারপর আল্লাহ আগামী যদি না দেয় তো ভালোই ফলন হওয়ার কথা আছে। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা 13,030 হেক্টর হলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 35 হেক্টর বেশি জমিতে। প্রিকশন হিসাবে আমরা এই পরামর্শটা দিয়ে যাচ্ছি, যদি এরকম যদি মনে হয় তারা যেন বেবিস্টিনাসে বা এই ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে তার জন্য যে কোনো একটা প্রিকশন হিসাবে অগ্রিম একটা স্প্রে করে, তাহলে এই রোগটা হবে না এবং তারা কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাবে বলে আমি মনে করি। হেক্টর প্রতি 6.21 টন হিসেবে চলতি মৌসুমে জেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 81,173 টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 400 কোটি 19 লাখ টাকা। এখন মেহেরপুর। ভূমি অফিসের জটিলতায় হিলিতে কমছে জমি বেচাকেনা, আর এতে চরম বিপাকে পড়েছেন জমির মালিক ও দলিল লেখকরা। তবে ভূমি অফিসের জটিলতাকে অস্বীকার করে কাজ সঠিক নিয়মে চলছে বলে দাবি করছেন উপজেলা ভূমি অফিসের লোকজনেরা। সহকর্মী সোহেল রানার পাঠানো তথ্য চিত্রে দেখবেন বিস্তারিত। দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর উপজেলায় জমির নামজারি, খাজনা ও খারিজে বেড়েছে ভোগান্তি। দীর্ঘদিন ধরে উপজেলার সব কয়টি ভূমি অফিসে ধর্ণা দিয়েও সমস্যার সমাধান না পাওয়ায় জমি বিক্রি করতে পারছেন না ভুক্তভোগীরা। প্রয়োজন সত্ত্বেও জমি বিক্রি করতে না পারায় বিপাকে পড়তে হচ্ছে অনেক পরিবারকে। খাজনা দিতে গেলে মানে এক খতিয়ানে যতগুলো জমি আছে সবগুলা খাজনা কাটে নিচ্ছে। চেক পাচ্ছি না, খাজনা দিতে পারতেছি না, খাজনা দিতে আংটি নিচ্ছে না, গোড়ারায় নিচ্ছে। 4 থেকে 5 মাস অফিস আদালত ঘুরতে ঘুরতে হয়রানির শিকার। ইউনি মহোদয় সমস্ত দপ্তরগুলো দেখে, আমাদের স্টিল মহোদয় না থাকার কারণে আমাদের এই ভোগান্তিটা। ভূমি অফিসের জটিলতার কারণে জমির মালিকেরা খাজনা খারিজের ভোগান্তিতে পড়ায় কমেছে দলিল সম্পাদনের সংখ্যাও, যার প্রভাবে কমেছে রাজস্ব আয়। উপজেলার দলিল লেখকদের আয়ও পড়েছে ভাটা। অনেকেই দিন শেষে ঘরে ফিরছেন শূন্য হাতে। সার্ভারের ত্রুটির কারণে এবং আমাদের এখানে এসিল্যান্ড না থাকার কারণে খাজনা খারিজ এবং অসুবিধা হয়, আমাদের দলিলপত্র কম হচ্ছে। সপ্তাহে 10টা-8টা দলিল করি, এই 10,000 15,000 এরকম কামাই করতে হয়। এখন এই অবস্থায় 2টা দলিল করা খুব কষ্টকর হয়ে গেছে। মাসে আমাদের 60 থেকে 70টা দলিল এখন হচ্ছে, আমাদের দেওয়ালে পিঠে গেছে। হাকিমপুরে 2022 সাল থেকে 2024 সালে তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে আমরা দেখতে পাই আমাদের দলিলের সংখ্যা অনেকটা কমে গেছে। দলিলের সংখ্যা যদি বৃদ্ধি পায়, আমাদের রাজস্ব অনেক বেশি বৃদ্ধি পাবে। তবে নামজারি ও খাজনা জটিলতার বিষয়টিকে অস্বীকার করে স্বাভাবিক নিয়মে কাজ চলছে বলে জানান স্থানীয় ভূমি কর্মকর্তা। খারিজের আসলে সার্ভার নিয়ে একটা সমস্যা ছিল, ইতোমধ্যেই এই সমস্যার অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। তো খারিজের যে আবেদনগুলো পড়ে সেগুলো বিধি মোতাবেক নিষ্পত্তি করা হচ্ছে। হাকিমপুর উপজেলায় 2023 সালে 2018টি দলিল হলেও 2024 সালে তা কমে দাঁড়িয়েছে 1100টিতে। এখন হিলি। ট্রাম্পের কথা না শুনলে হামাসের সব সদস্যকে জীবন দিতে হবে।
ফিলিস্তিনি জনগণ যদি হামাসকে সমর্থন জানায় তাহলে গাজা উপত্যকা পরিণত হবে নরকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাস ও ফিলিস্তিনিদের এমন সতর্কতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করার বিরল এক উদ্যোগ নিয়েছেন ট্রাম্প প্রশাসন। এদিকে সামরিক প্রধান নিয়োগ দিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। তার এমন হুঁশিয়ারিতে গেল 19 জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতিতে 33 জন ইসরায়েলি জিম্মির বদলে মুক্ত হয় প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। এরপর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এবার ফিলিস্তিনি জনগণ ও হামাসকে শেষবারের মতো সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবিত কিংবা মৃত সব জিম্মিদের মুক্তি দিয়ে হামাসকে গাজা উপত্যকা ছেড়ে যেতে হবে, তা না হলে গাজা পরিণত হবে নরকে এবং হামাসের কোনো সদস্য নিরাপদে থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প আরও বলেন, তার কথা না শুনলে গাজাকে শেষ করতে যা প্রয়োজন তার সবই ইসরায়েলকে দেয়া হবে। ট্রাম্প অতীতেও এ ধরনের হুমকি দিয়েছেন, এমনকি গাজা দখল করে ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন তিনি। তবে কোন শর্তে বা কী উপায়ে জিম্মিদের মুক্তি দেবে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি ট্রাম্প। ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্য মতে হামাসের হাতে এখনও 59 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে এখনও জীবিত আছেন 24 জন। এদিকে গাজার যুদ্ধ অবসানে বিরল এক উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 28 বছর পর সেই হামাসের সঙ্গেই সরাসরি আলোচনা করতে কাতারে গেছেন মার্কিন বিশেষ দূত অ্যাডাম বোহেলার। বিষয়টি হোয়াইট হাউসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়। Comes to the negotiations that you're referring to, first of all, the special envoy who's engaged in those negotiations does have the authority to talk to anyone. Israel was consulted on this matter, and look, dialogue and talking to people around the world. এদিকে ইসরায়েলের 24তম সামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইয়াল জামিরকে। যুদ্ধবিরতির অচল অবস্থা নিরসন এবং বাকি জিম্মিদের ফিরিয়ে আনার দায়িত্ব এখন তার কাঁধে। জিম্মিদের অবিলম্বে মুক্তি না দিলে গাজায় ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তানভীর জনি, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক তৈরির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন প্রেসিডেন্ট জানান 2 দেশের মধ্যে শীঘ্রই আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক সহযোগিতার বিষয়টি আলোচনা হতে পারে। তবে গোয়েন্দা তৎপরতা বা সহায়তা বন্ধের ঘোষণায় রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছে ইউক্রেন। এদিকে ইউক্রেনের ক্রিভিরি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন, যেখানে আহত হয়েছেন অন্তত 7 জন। একটা আবাসিক হোটেলে এই হামলা চালানো হয়। দর্শক, এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থ পাচার মামলায় আপিলে সাজা বাতিল তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের। রাজনৈতিক প্রতিহিংসা থেকে হয়রানি বললেন আইনজীবী। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার বেশিরভাগ মালিকই প্রভাবশালী, ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নীতিমালা করছে সরকার। সিলেট বন্দরে কার্গো টার্মিনাল উদ্বোধন শীঘ্রই, প্যাকেজিং ব্যবস্থা না থাকায় পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।